আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি কান্না করছেন কেন? আমার জন্যই তো এসব হচ্ছে। আপনার জন্য আবার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথে ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনোই দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। আপনার কপালের দোষ কেমন করে হলো আবার? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিন বর মারা যায়, শ্বশুর বাড়ি এসেই ক্ষতি হয়, তার কপালের তো দোষ। কি? আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। তো কেমন করে আপনার শ্বশুর বাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুর বাড়ি। কি? তোর সাথে আমার বিয়ে হয়েছে? কি? ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না। কথা বলতে বলতে হঠাৎই নীরবের ফোন এলো। নীরব, বল। খুশির খবর আছে। কি খুশির খবর? রহিম ভাইয়ের দোকানে আয় বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমি বের হতে হতে তানিয়াকে বললাম, আমি আসি, আপনার সাথে পরে কথা বলবো। কোথায় যাবি এ সময়? এসে সব বলছি আপনাকে। আমি আর কোনো কথা না বলে সোজা রহিম ভাইয়ের দোকানে যেতে শুরু করলাম। একটু পর রহিম ভাইয়ের দোকানে চলে গেলাম। এসে দেখি নীরব বসে আছে। বল নীরব, কি খুশির খবর দিবি? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলছি। তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? করে ফেলেছি। আমি অনেক খুশি রে ভাই। কি খাবি বল আজকে? কি তুই আমাকে ঘুষ দিচ্ছিস? আরে না না, আমি তোকে খুশি হয়ে খাওয়াবো। আরে না, লাগবে না, প্লিজ না করিস না। ঠিক আছে, শুধু চা খাবো। ঠিক আছে রহিম ভাই, 2টা চা আর বিস্কুট দিন তো। তারপর কিছুক্ষণ ওর সাথে গল্প করে সোজা বাসায় চলে এলাম। এসে সোজা রুমে চলে এলাম। এসে তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। কি রে, কান্না করছিস কেন? কি হয়েছে? জানি আমার চাকরিটা হয়ে গিয়েছে। কি চাকরি হয়েছে? হয়ে গিয়েছে। কি খাবেন বলেন? আইসক্রিম খাওয়াবি? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কই পাবো? লাগবে না, যা। আরে আরে, রাগ করেন কেন? আমি আনছি তো। ঠিক আছে। দোকানে গিয়ে আইসক্রিমটা নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে। তানিয়া আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো করে খেতে শুরু করলো, আর আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কারণ ও অনেক বড়, কিন্তু বাচ্চাদের মতো করে খাচ্ছে, আর আমি দেখছি। ঠিক তখনই। কি রে, কি দেখছিস? আপনার খাওয়া দেখছি। অত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে নিতে পারিস। না না, লাগবে না, আমি আইসক্রিম খাই না, আমার ভালো লাগে না। ভালো। আপনি খান। ঠিক আছে, একটা কথা বলি শিহাব। বলেন। তুই চাকরিতে জয়েন করবি কবে? এই 1.5 থেকে 2 মাস পর। কথা বলতে বলতে আম্মুর ডাক পড়লো। শিহাব, তানিয়া, তোরা খেতে আয়। ঠিক আছে আম্মু, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। চলুন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসে পড়লাম। আম্মু খাবার দিয়ে খেতে বলল। আম্মু তুমিও খাও। আমি খাচ্ছি, তুই খা। তুমি খাও তো। আম্মু, তুমিও খেয়ে নাও। ঠিক আছে, আমিও খেয়ে নিচ্ছি। সবাই একসাথে খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়েছিলাম, তখন দেখি তানিয়া রুমের ভিতর ঢুকছে। তাই আমি তাড়াতাড়ি করে নেমে পড়লাম। নেমে নিচে শুয়ে পড়লাম, আর মনে মনে বললাম, কি মেয়ে রে, স্বামীকে ফ্লোরে শুয়ে নিজে উপরে ঘুমাচ্ছে। ওই যে সবার কপালে সব সুখ থাকে না, তেমনি আমার কপালে বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুমটা ভাঙলো। শিহাব বাবা, ওঠ, আর ঘুমাতে হবে না। কেন? আজ তানিয়াকে নিয়ে যাবি না? কোথায় যাব? তুই জানিস না? না, জানি না তো। তানিয়া, মা তোকে বলেনি? না, আমাকে তো কিছুই বলেনি। তানিয়া, মা শিহাবকে বলনি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, শিহাবকে বলে নিচে নেমে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। আজকে আমার বাসায় নিয়ে যাবি। আমি কেন নিয়ে যাব? আপনি একা একা যাবেন? না, তুইও আমার সাথে যাবি। না, আমি পারবো না। কি, তুই যাবি না? ঠিক আছে, যাব। আমি বুঝি না কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, কিন্তু সব সময় আমার উপর অধিকার ফলাতে আসে কেন? হ্যাঁ, এইসব কি রে, চুপ করে আছিস কেন? এমনি। ভালো, এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে টেবিলে বসে নাস্তা করা শুরু করলাম। সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। আসতে দেখি তানিয়া রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে কেন তাকিয়ে আছেন? হ্যাঁ, তুই এসে এভাবে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি তোকে কি বলছিলাম? কি বলেছিলেন? আমি আব্বু আম্মুর কাছে যাব বলছিলাম।
ও ও হ্যাঁ যাবো তো। তো শুয়ে পড়লি কেন? এমনি, আপনি রেডি হন। ঠিক আছে, তুইও রেডি হ। কথা বলতে বলতে দেখি চাচা চাচি মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের নিচে চলে এসেছে। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে চাচা চাচিদের কাছে এলাম। আমি চাচা চাচিকে সালাম করলাম। চাচা কেমন আছেন? ভালো বাবা, তুমি? ভালো। চাচি আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না আম্মু বলবা, কারণ তুমি আমার ছেলে বাবা। ঠিক আছে, আম্মু বলবো। আম্মু বলবা। ঠিক আছে, আমি একটু আসছি আম্মু। ঠিক আছে বাবা, যাও। সবার সাথে কথা বলে রুমে চলে এলাম। এসে দেখি তো আমি অবাক হয়ে গেলাম, কারণ তানিয়া উল্টো পাল্টা করে শাড়ি পরেছে। হে, আপনি এটা কি পরেছেন? কেন শাড়ি পরেছি? হাসলি কেন? আপনার এটা শাড়ি পরা হয়েছে? হয়নি। একদমই হয়নি। একদম হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি পরিয়ে দিই। পরিয়ে দে। দিচ্ছি তো। আমি শাড়িটা পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়িটা পরিয়ে দিতে দিতে যখন শাড়ি তানিয়ার পেটে গুজে দিলাম, তখন দেখি তানিয়া চোখ বুঝে শরীরটা বেঁকিয়ে কাঁপতে শুরু করেছে। শাড়ি পরিয়ে দেওয়া শেষ করে বললাম, আচ্ছা এবার চোখটা খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। কথাটা বলেই তানিয়া দৌড়ে চলে গেল, আর আমি বসে বসে হাসতে থাকলাম। একটু পর দেখি তানিয়া আবারও আসছে। একটা কথা বলি? বলেন। বাইরে গিয়ে তুই আমাকে তুমি করে কথা বলবি। আচ্ছা বেশ, ঠিক আছে। আর হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসাবে মানিস না, আর আমি তোকে স্বামী হিসাবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চলো, আব্বু আম্মু ডাকছে। চলেন। তো সবাই একসাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 45 মিনিট পর পৌঁছেও গেলাম। গাড়ি থেকে নামতেই শালিগুলো আমাকে ঘিরে ধরলো। আমাদের তানিয়া জামাই দেখি অনেক কিউট। আমি তো প্রেমেই পড়ে গেছি। সবার প্রশংসা শুনতে ভালোই লাগছিল, তখন থেকে হুট করে তানিয়া এসে দেখি আমার হাতটা জড়িয়ে ধরেছে। আমাদের তানিয়া দেখি 2 দিনে বর পাগল হয়েছে। তোদের এত কথা বলতে হবে না, এবার ওকে নিয়ে ভিতরে চল। এবার সবাই ভিতরে চলো। সবাই একসাথে ভিতরে ঢুকলাম। ঢুকে সোজা তানিয়ার রুমে চলে এলাম। এসে দেখি তানিয়ার রাগে ফুলছে। আমি রুমে ঢুকতেই, ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি তাই না? না মানে পাচ্ছিলাম অনেক বেশি। ওদের সাথে আর কথা বলবি না, যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, আপনিও ফ্রেশ হয়ে নিন। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে শুরু করলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে এলাম। এসে সোফায় বসতে দেখি সব শালি আমাকে ঘিরে বসে পড়লো আর পরিচয় দেওয়া শুরু করলো। আমার নাম আশা। আমার নাম আফসানা। আমার নাম অবন্তী। আমার না প্রেমা। আমার নাম সিহাব। সবার সাথে কথা বলছিলাম, হঠাৎ দেখি তানিয়া সবাইকে সরিয়ে আমার সাথে বসে পড়লো। সবাই তো ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেল, আর আমি সবার থেকে বেশি অবাক। তোমরা সবাই তানিয়ার কে হও? আমরা তানিয়ার কাজিন। আমিও তানিয়ার ফ্রেন্ড। এভাবে সবার সাথে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। রাতে সবার সাথে খাবার খেয়ে তানিয়ার রুমে শুতে গেলাম। বালিশ চাদর নিয়ে শুতেই যাব, তখনই। তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচেই ঘুমাই না। তোকে যেটা বলেছি সেটা কর। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে চোখ খুলে আমি তো অবাক হয়ে যাই, কারণ তানিয়া আমার বুকের উপরে শুয়ে আছে। তানিয়া? হ্যাঁ তানিয়া। বল। আপনি আমার বুকের উপর কেন? আসলে কিন্তু আমার মনে মনে খুবই ভালো লাগছে, খালি দেখানোর জন্য বললাম। বৃষ্টির সময় আমার ভয় করছিল, তখন এসেছি, সরি। আচ্ছা বেশ, ঠিক আছে বলেই তানিয়া ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়ে আমার কপালে দিয়েছে আল্লাহ। তখন দেখি তানিয়া ফ্রেশ হয়ে বের হচ্ছে, আর আমি শুয়েই আছি। দেখি তানিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুলটা ঠিক করছে, আর আমি শুধুই ওকে দেখেই যাচ্ছি। মনে হচ্ছে আমার সামনে পরী বসে আছে। আমার মনে হয় এই অবস্থায় কোনো পুরুষ তার বউকে না দেখে থাকতে পারবে না। তানিয়া উঠছে দেখে আমি আবারও ঘুমানোর ভান করতে শুরু করলাম। ঠিক তখনই, কিরে ওঠ, আর কত ঘুমাবি? উঠছি তো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আয়। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। আপনি বসেন, আমি আসছি। তাড়াতাড়ি যা। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে এলাম। ফ্রেশ হতেই চলে এলাম, এসে দেখি তানিয়া এখনো বসে আছে। চলুন। চল। দুজনে একসাথে বের হচ্ছিলাম। সিঁড়ির কাছে আসতে দেখি তানিয়া আমার হাত চেপে ধরলো। আমি কিছু বলতে চেয়েও পারলাম না, কারণ তানিয়াকে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি। দুজনে একসাথে হাত ধরে যাচ্ছি। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, মনে হয় আমরা কোনো এলিয়েন। কাছাকাছি যেতেই দেখি সবাই একটু একটু করে হাসছে। আমার খুব শরম লাগছে,
আবার নিজেকে জোকারও মনে হচ্ছে, কিন্তু কি আর করার, মাথা নিচু করে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। শরমে কিছু খেতেই পারলাম না, কিন্তু জামাই আদর কি সেটা ভালোই বুঝতে পারছি। সবাই জোর করে সব কিছু খাওয়াচ্ছে, আর আমি বলির পাঠার মতো সবাই যা বলছে তাই করছি। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। আজ আমার বাসায় ফিরলাম, কিন্তু বলে না, হাসির পর কান্না ঠিকই আসে। আমাদের সংসারে টানাটানি শুরু হয়ে গেল। দোকান নেই, বাবা কোনো কাজ করে না, আবার আমিও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজা রাজত্বও শেষ হয়ে যায়, তেমনি আমাদেরও টাকা শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এগুলো আমার আর ভালো লাগলো না, তাই নীরবের কাছে এলাম। নীরব, আমার চাকরি কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন করতে হবে কবে থেকে? কাল 1 তারিখ, কাল জয়েন করবি। ঠিক আছে, তুমি অনেক বড় উপকার করলি রে, ধন্যবাদ ভাই তোকে। আরে ধন্যবাদের কি আছে, বন্ধুই তো বন্ধুর কাজে আসে। আমার জায়গায় তুই থাকলি করতি না বল? করতাম তো। তুই পরীক্ষার ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়াই হবে না রে। পড়ালেখা ছাড়বি কেন? তো কি করবো বল? জানি তোর কাছে টাকা নেই, তাই এ কথা বললি। আরে না। আমি তো সব জানি, আমার সাথে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ধন্যবাদ, কিন্তু আমি টাকাটা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা নেই এটা সত্যি, কিন্তু কারো করুণ নেওয়ার ছেলে আমি না, তুই তো সেটা ভালো করে জানিস। মনে কর আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে করিস না একেবারে দিচ্ছি, চাকরি করে ফেরত দিবি। ওকে, বেশ। চল কলেজে যাই, সব ঠিক করে আসি। না দোস্ত, এই সময় না, তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস, আবার দেখা হবে। ঠিক আছে, আবার দেখা হবে। এরপর নীরব চলে যাই। মনের মধ্যে একটু শান্তি আসলো, আর আমি বাসায় চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে চাঁদ দেখছিলাম, হঠাৎ কেউ আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি আব্বু। আব্বু, কিছু বলবা? আসলে কি করে যে বলবো। তুমি বলো তো। আসলে তানিয়া রেজিস্ট্রেশন এর জন্য টাকা দিতে হবে। কত টাকা লাগবে? 6000 টাকা। ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পর দিন। আচ্ছা বেশ, ঠিক আছে, কাল দিয়ে দেবো। ঠিক আছে। আরে আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা, এমনি। বলে আব্বু কান্না করতে করতে চলে গেল, আর আমার আব্বুর কান্না দেখে চোখটা ভিজে উঠলো। কিছু সময় ওখানে দাঁড়িয়ে কান্না করে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। কাউকে কিছু না বলে অফিস চলে এলাম। আগে থেকে কথা বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। স্যারের কাছে এলাম। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? আমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন 8টার সময় আসবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা হবে, আর তোমার বেতন এত টাকা। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ি সাথে একটা চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই একটা দোকানে সেল দিয়ে পাউরুটি কিনে খেতে শুরু করলাম, কারণ আমার কাছে বেশি টাকা ছিল না। অন্য কিছু খেলে দুপুর আর খাওয়া হবে না। সেল করতে করতে দুপুর হয়ে গেল, তাই গাড়ি চালক আর আমি দুপুরে হালকা খাবার খেয়ে সেল করতে শুরু করলাম। সেল করতে করতে অনেক রাত হয়ে গেল। গাড়িটা অফিসে জমা দিয়ে ফোনের দোকানে এলাম। আমার 2টা ফোন ছিল, একটা বিক্রি করে দিলাম 10,000 টাকা দিয়ে। তারপর বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? এই যে তোমার মেয়ের পরীক্ষার টাকা। আমি আব্বুর হাতে টাকাটা দিয়ে রুমে চলে এলাম। একটু পর খাবার জন্য তানিয়া ডাক দিল। খাবার টেবিলে সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে এলাম। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে হাত দিয়েছে কেউ। তাকিয়ে দেখি তানিয়া। কিছু বলবেন? টাকা তুই দিয়েছিস না? না মানে। তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই টাকা কই পেলি? আমার ফোনটা বিক্রি করেছি। কেন? জানি না। জানিস না মানে? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। কথাটা ঘুরিয়ে দিলাম, আর তানিকে কোনো কথা বলার সুযোগ না নিয়ে নিচে নেমে পড়লাম, কারণ কথা বললে হয়তো কথা আরো বেড়ে যেত। নিচে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে অনেক আগেই ঘুম ভেঙে গেল। কিছু সময় বাইরে বসে রইলাম। আজান দিয়ে দিল, তাই নামাজ আদায় করে দিলাম। সকালে সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়লাম। হঠাৎ করে তানিয়া বলল, আব্বু, আমি একটা কথা বলি। মা বলো। শিহাব তো একাই চাকরি করে সংসার চালায়, অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি একটা চাকরি করি, তাহলে অনেক ভালো হবে। এই পরিবার আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনো মারা যাইনি, গেলে করো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি আর কথা না বলে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিয়া কোনো কাজ করুক। আমি আর দেরি না করে রেডি হয়ে অফিসে চলে এলাম।
প্রতিদিনের মতো আজও একজন চালক আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আমার সাথে। সেল করতে করতে দুপুর হয়ে গেল, তাই চালক বলল, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। কোন দোকানে যাবে? সামনের দোকানে যাই। চলো। দোকানে ঢুকে বসে পাউরুটি খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলাম তানিয়া। কিছু ফ্রেন্ড একসাথে দাঁড়িয়ে রয়েছে তারা। তাই আমি তাড়াতাড়ি খেয়ে চালককে নিয়ে চলে গেলাম উঠে। সেল করতে করতে অনেক রাত হয়ে গেল, তাই বাসায় ফিরছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটাও বিক্রি করে দিলাম। বাসায় ফিরে কলিং বেল দিতেই দরজাটা খুলে দিল। সোজা রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে ছাদে চলে এলাম, কারণ আমার মন খারাপ হলে আমি ছাদে চলে আসি। ছাদে এসে আমার একটা কথা মনে পড়ে গেল। দেখলাম সবার কাপড় পুরনো হয়ে গেছে, তাছাড়াও তানিয়ার ফোনটাও ভেঙে গেছে। হয়তো শরমে বলতে পারেনি। ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেল, তাই আর দেরি না করে শুতে চলে এলাম। আর ভাবলাম কাল কিছু একটা ব্যবস্থা করব। কাঁথা বালিশ নিয়ে ফ্লোরে শুতেই যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। আমি কাপুরুষ নই যে একটা মেয়েকে নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো। আপনি ঘুমান। আর কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তানিয়া গোসল করে এসেছে। ও চুলগুলো দেখতে অপূর্ব লাগছে। আমি এক ধ্যানে তাকিয়েছিলাম ওর দিকে। হঠাৎ ওই আমার দিকে তাকায়। আমি ওকে না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে উঠি। ওই উঠে ফ্রেশ হয়ে নে। তাড়াতাড়ি কর, সবাই নাস্তা করার জন্য বসে আছে। আচ্ছা আপনি যান, আমি আসছি এক্ষুনি। তারপর তানিয়া চলে যায়। আসলে আজকে ওকে অনেক সুন্দর লাগছিল। আমি তো আবারও ক্রাশ খেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। হালকা নাস্তা করে রুমে এসে একটু শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ ছিল না। একটু পর দেখি তানিয়া আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় কোনো অস্বস্তিতে আছে। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যে বলতে যাব কেন? ও আচ্ছা। একটা কথা বলি। বলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200-র মতো। সেদিন হাত ঘড়িটা বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম সেটা তানিয়াকে দিয়ে দিলাম। ভাবলাম একবার জিজ্ঞাসা করি যে কি করবে। পরে মনে হলো লাগতেই পারে, হয়তো কোনো দরকার আছে। বিকেলে একটু বাইরে বের হলাম। এদিক ওদিক ঘুরতেই মাগরিবের আজান দিল, তাই নামাজ পড়েই একেবারে বাসায় আসলাম। বাসায় এসে নিজের ঘরে গেলাম। দেখি তানিয়া বাথরুম থেকে বের হলো। কেমন যেন ওকে একটু সন্দেহ হচ্ছে আজ। এমন তো কোনোদিন মনে হয়নি।